আরেকটা আরেকটা ইন্ডিকেশন পাইছি ফাইব্রয়েড উইথ ক্যাভিটারি ডিস্টরশন। ঠিক আছে, আচ্ছা এখন এটা গেল ইন্ট্রামুরাল, মানে সরি ইন্ট্রামুরাল না, এটা গেল সাবমিউকাসাল ভ্যারাইটি। হ্যাঁ, ইন্ট্রামুরালটা একটু পরে আসতেছে, একটু গ্যাঞ্জাম। এখন যে সাবসেরাস ভ্যারাইটি, পেডাঙ্কুলেটেড সাবসেরাস ফাইব্রয়েড অলওয়েজ আমাদের কাছে কি করতে হবে, সার্জারি করে ফেলতে হবে। পেডাঙ্কুলেটেড সাবসেরাস ফাইব্রয়েড, পেডাঙ্কুলেটেড, কারণ এটা কি বলছিলাম, আমি বলছিলাম এটা হচ্ছে সার্জিক্যাল ইমার্জেন্সি। পেডাঙ্কুলেটেড সাবসেরাস ফাইব্রয়েড সার্জিক্যাল ইমার্জেন্সি, তাহলে পেডাঙ্কুলেটেড সাবসেরাস ফাইব্রয়েড। ঠিক আছে, তাহলে আমার দেখো এই চারটাকে আমার মুখস্থ করতে হবে। এই চারটাকে আমি এমনি বলতে পারতাম না, যে আমার অবজারভেশন করতেছি তার থেকে দেখতেছি গ্রোয়িং ফাইব্রয়েড, র্যাপিডলি গ্রোয়িং ফাইব্রয়েড। আরেকটা মেডিকেল ট্রিটমেন্ট দিছি, মেডিকেল ট্রিটমেন্ট কাজ করে নাই। তারপরে কি দুইটা ভ্যারাইটি, একটা হচ্ছে ডিস্টরশন করতেছে যেটা সাবমিউকোসাল ভ্যারাইটি। সব ধরনের সাবমিউকোসাল ভ্যারাইটি আমি ট্রিটমেন্ট করব, আমি সার্জারি করব, অন্য কোনো কথা না। তাহলে ফাইব্রয়েড উইথ ক্যাভিটারি ডিস্টরশন, আর একটা হচ্ছে যে পেডাঙ্কুলেটেড সাবসেরাস ভ্যারাইটি। এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে, এটা আমি এমনি বলতে পারতাম না। যে কোনো সময় যে কোনো টাইমে কি আমি এটুকু বলতে পারবো না? পারবো কিনা এটুকু বলতে? এমন ভাবে কথা বলো, আমার মনে হয় যে তোমাদের শক্তি নাই কোনো শরীরে। জোরে বলতে হবে তো, হ্যাঁ আপু, জি আপু, কিছু তো একটা ভালো করে বলতে হবে। আচ্ছা, এখন আসো ইন্ট্রামুরাল ভ্যারাইটি। ইন্ট্রামুরাল ভ্যারাইটি, ইন্ট্রামুরাল ভ্যারাইটির মধ্যে কোনটা? ইন্ট্রামুরাল ভ্যারাইটির মধ্যে যদি আমি দেখি যে আমার সাইজটা 5 সেন্টিমিটারের বেশি, কারণ যখনই আমার 5 সেন্টিমিটার বা তার বেশি হবে তখনই আমার ধরে নিতে হবে যে ওর সাবমিউকোসাল পার্ট আছে। ঠিক আছে, তাহলে ইন্ট্রামুরাল ভ্যারাইটি যদি দেখি যে একটা ফাইব্রয়েড এবং সেটা 5 সেন্টিমিটার বা তার বেশি, সেটাকে আমাকে অপারেশন করতে হবে। অথবা আমার 3 সেন্টিমিটারের বেশি এবং এটা 3 to 5 ইন নাম্বার, 3 to 5 ইন নাম্বার, তাহলেও সেটাকে আমার অপারেশন করতে হবে। তাহলে কি বললাম, ইন্ট্রামুরাল ভ্যারাইটির মধ্যে ঝামেলা আছে। ধরো ইন্ট্রামুরাল ভ্যারাইটি একটা আছে এবং সেটা 5 সেন্টিমিটার বা তার বেশি, তাহলে সেটাকে আমার অপারেশন করতে হবে। কারণ যখনই একটা 5 সেন্টিমিটার ফাইব্রয়েড থাকে ইন্ট্রামুরাল, তখনই বুঝতে হবে যে ওর অবশ্যই একটা সাবমিউকোসাল বা নিয়ার টু ক্যাভিটি ওর থাকতে হবে, নইলে এত বড় ফাইব্রয়েড হবে না। কারণ অ্যান্ট্রোপোস্টার ডায়ামিটার অফ দ্য ইউটেরাস কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার বেশি অ্যান্ট্রোপোস্টার ডায়ামিটার হলে কি হয়, আমরা ধরি কি বাল্কি ইউটেরাস। সো যখন এটা 5 সেন্টিমিটার হবে তার মানে অনেক বড় হয়ে গেছে ইউটেরাসটা, তো যার জন্য আমাকে অপারেশন করতে হবে। আচ্ছা, অথবা আমি দেখতেছি যে না, আমার 5 সেন্টিমিটার না, আমার 3 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার এরকম ফাইব্রয়েড আছে, কিন্তু এটা মাল্টিপল, তিনটা বা তার বেশি হতে হবে, তাহলে সেটাও কিন্তু একটা ইন্ডিকেশন অফ মায়োমেক্টমি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা কি, ফাইব্রয়েড আছে প্লাস ইনফার্টিলিটি, সেটাকে আমরা অপারেশন করতে হবে। যে কোনো ফাইব্রয়েড সাইজ, কিন্তু সেই ইনফার্টিলিটি কমপ্লেন করতেছে, তখন ধরে নিতে হবে যে ঠিক আছে, অন্য কোনো কজ যেহেতু আমি পাচ্ছি না, তাহলে ফাইব্রয়েডটা ইনফার্টিলিটির কারণ হতে পারে। আর কি, ফাইব্রয়েড প্লাস আরপিএল, রিকারেন্ট প্রেগন্যান্সি লস আছে। এগুলো হচ্ছে সিমটম যে তার কারণ ফাইব্রয়েড আছে এবং তার বারবারই বাচ্চা নষ্ট হচ্ছে এবং অন্য কোনো কজ আমি পাচ্ছি না, তাহলে আমাকে ধরে নিতে হবে তাহলে এই ফাইব্রয়েডটা রিকারেন্ট প্রেগন্যান্সি লসের কজ। তাহলে এই যে কয়টা আমি ইন্ডিকেশন বললাম, এটা কি খুব বেশি কষ্টের মনে রাখা না আপু? তাহলে এগুলো একদম যখন ধরবে, যে ধরবে চোখ বন্ধ করে আমাদের অবশ্যই 5টা বলে দিতে হবে, 5টা বলা কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যাব যে ফাইব্রয়েডটা ইন্ডিকেশন আমরা করলাম, এখন আমরা যাব কিভাবে ফাইব্রয়েডের মায়োমেক্টমিটা আমরা করব। হ্যাঁ, আমাদের মায়োমেক্টমি কোন পদ্ধতিতে কোনটা আমাকে করতে হবে। আচ্ছা, ফাইব্রয়েড অপারেশন করা যায় একটা অ্যাবডোমিনালি, আর একটা হচ্ছে পারভেজানা হিস্ট্রোস্কোপিক্যালি। ঠিক আছে, তো অ্যাবডোমিনালের মধ্যে একটা হচ্ছে ল্যাপারোটমি, তাই না? ল্যাপারোটমি যেটা আমি পেট কেটে করব, ঠিক আছে, কোনটা আমি পেট কেটে করব, কোনটা আমি পেট কেটে করব না। যদি দেখি সাইজ 7 সেন্টিমিটার বা তার বেশি, তাহলে সেটা অবশ্যই আমাকে পেট কেটে করতে হবে, কারণ 7 সেন্টিমিটার একটা ফাইব্রয়েড আমি কখনোই ল্যাপারোস্কোপিক্যালি করতে পারবো না, তো এটাকে আমার পেট কেটে করতে হবে। অথবা মাল্টিপল ফাইব্রয়েড গ্রেটার দেন
5 in নাম্বার, গ্রেটার দেন 5 নাম্বার, 5টা বা তার বেশি ফাইব্রয়েড আছে, 5টা বা তার বেশি ফাইব্রয়েড আছে, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে পেট কেটে কিন্তু অপারেশন করতে হবে, ঠিক আছে, মাল্টিপল ফাইব্রয়েড, সেক্ষেত্রে আমাকে অপারেশন করতে হবে। তাহলে কি ল্যাপারোটমি হচ্ছে 7 সেন্টিমিটার একটা ফাইব্রয়েড, কিন্তু সেটা 7 সেন্টিমিটার বা তার বড়, তাহলে আমাকে পেট কেটে করতে হবে। অথবা আমার ছোট ফাইব্রয়েড কিন্তু এটা অনেকগুলো, যখনই আমার 5টা বা তার বেশি ফাইব্রয়েড থাকবে কখনোই আমি সেটা ল্যাপারোস্কোপিক্যালি করার ট্রাই করবো না, কারণ এত বেশি ফাইব্রয়েড যদি আমি ল্যাপারোস্কোপিক্যালি করি তাহলে কিন্তু আমি ভালো হিমোস্ট্যাসিস করতে পারবো না, আর ভালো হিমোস্ট্যাসিস যদি করতে না পারি তাহলে ইন্টারপ্রেটার ব্লিডিং হয়ে পেশেন্ট শকে যাবে, আবার ল্যাপারোটমি লাগবে, এইসব ঝামেলা। আর লার্জ সাবসিরাস ফাইব্রয়েড, লার্জ সাবসিরাস ফাইব্রয়েড সেটাও আমার ল্যাপারোটমি করতে হবে। আচ্ছা, তাহলে ল্যাপারোস্কোপিক্যালি আমি কোনগুলো করবো, বাকিগুলো রেস্ট, ল্যাপারোস্কোপিক্যালি রেস্ট, এই 3টা ছাড়া বাকি সব আমি ল্যাপারোস্কোপিক্যালি করতে পারবো। আমার একটা ফাইব্রয়েড আছে যেটা 6 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার, ঠিক আছে, ওকে ডান, আমি ল্যাপারোস্কোপিক্যালি করতে পারবো। আচ্ছা, আবার দেখতেছি যে না আমার ছোট ছোট ফাইব্রয়েড আছে, ঠিক আছে, এবং সেটা তোমার হচ্ছে যে 2টা 3টা 4টা এরকম আছে, 5টা বা তার বেশি হলে কিন্তু আবার পারবো না, এটা আমাকে পেট কেটে করতে হবে। আচ্ছা, আরেক ধরনের ভাবে করা যায় হিস্টেরোস্কোপিক্যালি, হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি, হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি কাদেরকে করবো হিস্টেরোস্কোপিক্যালি, মানে আমি ক্যাভিটি দিয়ে ঢুকবো, আমি কিন্তু এই যে সাবমিউকোসাল ফাইব্রয়েডটাকে আমি যদি পেটের ভিতর দিয়ে ল্যাপারোস্কোপিক্যালি ঢুকি তাহলে কি আমি এই পর্যন্ত রিচ করতে পারবো ভালো মতন? কোনটা আমার কাছে সুবিধা হবে, মাসিকের রাস্তা দিয়ে ক্যাভিটিতে ঢুকে রিচ করা নাকি এই বাইরে থেকে এসে রিচ করা, কোনটা সুবিধা? কেউ কথা বলে না। ডক্টর নার্গিস, শুনি না, আমি কিছু শুনতে পাই না। আপু কোশ্চেনটা বুঝে নেন। আমার এই যে ধরো ক্যাভিটারি সাবমিউকাস ফাইব্রয়েড আমি বলছি, তাই না, সাবমিউকাস ফাইব্রয়েড আমি অপারেশন করতে চাচ্ছি, আমি এতক্ষণ কি বলছি যে ল্যাপারোটমি আর ল্যাপারোস্কোপি কোন সাইজ হলে আমি কিভাবে করব সেটাই তো বলছি, কিন্তু আমাদের কাছে তো আরেকটা কোশ্চেন থাকে, তাই না, হিস্টেরোস্কোপিক্যালি। এখন আমি এই যে সাবমিউকাসের যে ফাইব্রয়েড গুলো আছে যে সাইজই হোক না কেন, তো সেটা আমার ইজি অ্যাক্সেস কোনটা, আমি পেটের ভিতর দিয়ে এসে পেট কেটে বা ল্যাপারোস্কোপিক্যালি করে করাটা ইজি অ্যাক্সেস, নাকি মাসিকের রাস্তা দিয়ে ঢুকায় করাটা আমার কাছে ইজি অ্যাক্সেস? পারভেজেনাল ইজি অ্যাক্সেস, পারভেজেনাল ইজি অ্যাক্সেস, তার মানে আমার যে কটা সাবমিউকোসাল আছে সেগুলো আমি কি করতে পারি, আমি হিস্টেরোস্কোপিক্যালি মায়োমেক্টমি করতে পারি, তাই না? তবে কোনগুলো হিস্টেরোস্কোপি মায়োমেক্টমি করে আমি কমপ্লিটলি আনতে পারি, জিরো ভ্যারাইটি জিরো, যেটা পেডানকুলেটেড সাবসেরাস সাবমিউকোসাল ফাইব্রয়েড, জিরো ভ্যারাইটি আমি কমপ্লিটলি হিস্টেরোস্কোপিক্যালি নিয়ে আসতে পারবো। তারপরে ওয়ান ভ্যারাইটি ওয়ানটাও আমি নিয়ে আসতে পারবো, কেন, কারণ এটারও ক্যাভিটারি পোর্শনে কিন্তু বেশি থাকে, সাবমিউকোসাল পোর্শন থাকে গ্রেটার দ্যান 50%, যার জন্য 1 নম্বর ভ্যারাইটিও আমি কি করব, হিস্টেরোস্কোপিক্যালি কমপ্লিটলি আনতে পারবো। কিন্তু 2 নম্বর ভ্যারাইটির ক্ষেত্রে একটু ঝামেলা আছে, কারণ 2 নম্বর ভ্যারাইটি আমরা কি বলছি যে এটা গ্রেটার দ্যান 50% হচ্ছে ইন্ট্রামুরাল আর লেস দ্যান 50% হচ্ছে সাবমিউকোসাল, তাহলে ওর ক্ষেত্রে কি করব, টুর ক্ষেত্রে যদি ছোট হয়, এটা লেস দ্যান 5 সেন্টিমিটার হয় তাহলেই শুধুমাত্র এটা হিস্টেরোস্কোপিক্যালি নিতে পারবো, কিন্তু এটা যদি 5 সেন্টিমিটারের বেশি হয় তাহলে সেটা আমি হিস্টেরোস্কোপিক্যালি নিতে পারবো না, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন ফাইব্রয়েডের তাহলে আমরা গেলাম যে কিভাবে আমরা মায়োমেক্টমি করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ফাইব্রয়েডে কিন্তু আরো কিছু জিনিস আছে যেভাবে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি, যেমন তোমার হচ্ছে যে ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন, এটা হচ্ছে বইয়ে আছে, এগুলো একটু দেখে নিবা, ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন, তারপর হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, এই জিনিসগুলো জাস্ট একটু দেখা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আদার তোমার হচ্ছে যে বলতে পারে যে অন্যান্য কি জিনিস আছে স্পেশাল নতুন আসছে যেগুলো দিয়ে তুমি ট্রিটমেন্ট করতে পারো, তো সেই আদার্স এর মধ্যে এই জিনিসগুলো লিখে দেবো। আর একটা এক্সট্রা কি আছে, সার্জারি হিস্টেরেক্টমি, কাদেরকে হিস্টেরেক্টমি করবো আমি, প্যারাসোম্যান,
যাদেরকে আমি দেখতেছি যে এই অপারেশন এই ইউট্রাস এখন রাখার কোনো প্রয়োজন নাই, তো তাদের ক্ষেত্রে অযথা তো আমি মায়োমেক্টমি করবো না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি কি করবো, হিস্টেরেক্টমি করবো। ফাইব্রয়েডের সাথে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আছে অথবা ফাইব্রয়েডের সাথে এন্ডোমেট্রিয়াল টিবি আছে, তাহলে তার ক্ষেত্রে আমি কি করবো, আমি কি রেখে দিব না, আমি হিস্টেরেক্টমি করে ফেলবো, সমস্যা কি, যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়। তো এই জিনিসগুলো একটু করতে হবে। আর ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশনের ওইটা একটু পড়বা যে ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন ইউজুয়ালি আমরা ফিমোরাল আর্টারি দিয়ে করি, পলিভিনাইল যে ডাই আছে সেটা দিয়ে করি। আর 80 to 90% ক্ষেত্রে এটা হচ্ছে যে আমাদের সাকসেসফুল। তোমার 70 থেকে 80% ক্ষেত্রে এটা হচ্ছে যে ব্লিডিং কমায় দেয়। আর এটার কিছু হচ্ছে সিমটম করে, যেমন ফিভার, ইনফেকশন, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ইউট্রাইন আর্টারি ব্লক করার জন্য ইউট্রাইন ইনফার্কশনও হতে পারে। তো এগুলো হচ্ছে এটা কমপ্লিকেশন। আর কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে কাদেরকে করবো না, কেউ বাচ্চা চাচ্ছে, রিপ্রোডাক্টিভ ফাংশন মেইনটেইন করতে চায়, কারণ ইউট্রাইন এম্বোলাইজেশন হলে কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিট অ্যামেনোরিয়া ডেভেলপ করে। তো যার জন্য আমাদের কেউ যদি রিপ্রোডাক্টিভ ফাংশন মেইনটেইন করতে চায় তাকে ইউটেরাইন এম্বোলাইজেশন আমি করতে পারবো না। তারপর ম্যালিগনেন্সি আছে, টিবি আছে, পেলভিক ইনফেকশন আছে, তাদের ক্ষেত্রে ইউটেরাইন এম্বোলাইজেশন করতে পারবো না, এতে কিন্তু আরো ফ্লেয়ার আপ হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, ফাইব্রয়েড শেষ। ফাইব্রয়েড থেকে কি কারোর কোনো কোশ্চেন আছে? কারণ এরপরে আমি পলিপে যাব, তারপরে ইউবিতে যাব। এখানে যে 4 জন জয়েন করছো, কোনো কোশ্চেন আছে ফাইব্রয়েডের থেকে? তাইলে আমি কিন্তু পলিপে যাব, কারণ অলরেডি 8টা বেজে গেছে। আচ্ছা, পলিপে থেকে কিন্তু স্পেসিফিক ভাবে অনেক বেশি পড়ার। পলিপে থেকে আমরা কতটুকু জানবো? পলিপ থেকে আমরা এতটুকুই জানবো যে রিস্ক ফ্যাক্টর গুলো কি, পলিপ কি কি সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে, ম্যালিগনেন্সি হওয়ার চান্স কতটুকু, আর কি ট্রিটমেন্ট আমরা দেব। তো ইউজুয়ালি পলিপ হচ্ছে আমাদের অ্যাডভান্স এজ হয়। রিস্ক ফ্যাক্টর কি কি আছে পলিপের? অ্যাডভান্সড এজ, যদি অ্যাডভান্স এজে কেউ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, যত বেশি অ্যাডভান্স এজ হবে তখন তত বেশি আমার কি হয়, হাইপারটেনশন হতে পারে, আমার ডায়াবেটিস হতে পারে। পেশেন্ট কি হচ্ছে আস্তে আস্তে ওবেসিটি পেশেন্টের ডেভেলপ করে, ওবেসিটি ডেভেলপ করে। আর একটা এক্সট্রা কি, আর একটা এক্সট্রা আমার মনে রাখতে হবে যে কেউ যদি তোমার হচ্ছে একটা কি ট্যামোক্সিফেন ইউজ করে ব্রেস্ট কার্সিনোমার জন্য, ব্রেস্ট কার্সিনোমার জন্য যদি কেউ ট্যামোক্সিফেন ইউজ করে তাহলে তাদের ক্ষেত্রে পলিপ হতে পারে। তাহলে এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এটা কিন্তু খুব সুন্দর মনে রাখার জিনিস। কিভাবে মনে রাখি আমি? এই যেভাবে আমি সিরিয়াল বললাম যে একটা অ্যাডভান্স এজে ইউজুয়ালি পলিপ হয়। তো অ্যাডভান্স এজের ক্ষেত্রে কি হয়, ইউজুয়ালি আমরা কি করি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিই আমরা, তাই না? তোমার হচ্ছে কিছু পোস্ট মেনোপজাল সিমটম থাকে, তো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার জন্য কি হতে পারে, আমার পেশেন্টের হাইপারটেনশন হতে পারে, তাছাড়া অ্যাডভান্সেজও হাইপারটেনশন হতে পারে, অ্যাডভান্সেজে আমার ডায়াবেটিস হতে পারে। যত বেশি অ্যাডভান্সেজ হয় তত বেশি আস্তে আস্তে কি হয়, পেটটা মোটা হয়। দেখবা যে আমাদের মা, ঠাকুমা, দিদা, দাদি সবার কি হয়, পেটটা আস্তে আস্তে মোটা হয়ে যায়, তো ওবেসিটি ডেভেলপ করে। আর কি, এটা মনে রাখতে হবে, ট্যামোক্সিফেন এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, যে আমার যদি ব্রেস্ট কার্সিনোমাতে ট্যামোক্সিফেন আমি দিই তাহলে তাদের ক্ষেত্রে এরকম পলিপ ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তো পলিপ কি, ইউজুয়ালি আমার হচ্ছে যে 3 ধরনের পলিপ আছে। তিন ধরনের পলিপ, এটা হচ্ছে মিউকোসাল পলিপ, হচ্ছে ফাইব্রয়েড মায়োমেটাস পলিপ, ফাইব্রয়েড ওর মায়োমেটাস পলিপ, আর একটা হচ্ছে প্লাসেন্টাল পলিপ, হ্যাঁ। আচ্ছা, ফাইব্রয়েড মায়োমেটাস পলিপ এটা অলরেডি তোমরা জানো। ফাইব্রয়েড মায়োমেটাস পলিপটা মেইনলি হচ্ছে যে সাবমিউকোসাল ফাইব্রয়েড যেটা হচ্ছে পেডাঙ্কুলেটেড। তাহলে ফাইব্রয়েড মায়োমেটাস পলিপটা হচ্ছে পেডাঙ্কুলেটেড সাবমিউকোসাল ফাইব্রয়েড যেটা সেটা। আচ্ছা, তাহলে এটা মুছে। আচ্ছা, প্লাসেন্টাল পলিপ কিছুই না, আমাদের ডেলিভারির পরে অনেক সময় দেখা যায় যে কিছু পটাইলিটন ভিতরে থেকে যায়, রিটেন প্রোডাক্ট। যখন রিটেন প্রোডাক্ট থেকে যায়, মোস্ট কমনলি হচ্ছে রিটেন প্রোডাক্ট আমাদের ইরেগুলার পিভিবিলিটি এগুলো করায়। তো এগুলো করানোর জন্য কি হয়, আমরা পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাফি করে ওইটা পাই এবং আবার হচ্ছে এটাকে ইভাকুয়েশন বা তোমার হচ্ছে ডিএনসি এগুলো করে এটাকে বের করে দিই। তো যাদের এটা হয় এবং বের করে দেই তারা তো বেঁচে যায়,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে তোমার প্লাসেন্টাল কটালিটন এগুলো থেকে ও কোনো সিমটম প্রডিউস করে না, কিন্তু ও ভিতরে থেকে যায়। থেকে যখনই একটা ফরেন প্রোডাক্ট থাকবে তখনই কিন্তু ওর চারপাশে কি হবে, ফাইব্রোসিস হবে। তো ফাইব্রোসিস এসে জমা হতে 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 কি হয়, এটা একটা পলিপয়েড আকার ধারণ করে। তো সেটাই হচ্ছে আমাদের প্লাসেন্টাল পলিপ। ঠিক আছে? তো প্লাসেন্টাল পলিপটা খুবই রেয়ার, কারণ আমাদের ইউজুয়ালি কোনো ফরেন বডি থাকলে সেটা চুপচাপ বসে থাকে না, ও অনেক বেশি সিমটম করে। তো খুবই রেয়ার কেসে যখন সিমটম করবে না তখন এই প্লাসেন্টাল পলিপ হবে। তো পলিপ ট্রিটমেন্ট একই, সব আমি লাস্টে বলতেছি। তাহলে রয়ে গেল হচ্ছে মিউকোসাল পলিপ। তো মিউকোসাল পলিপ এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপ, আর একটা হতে পারে সার্ভাইকাল পলিপ। ঠিক আছে? এন্ডোমেট্রিয়াল পলিপ আর একটা সার্ভাইকাল পলিপ। ঠিক আছে? আচ্ছা, এন্ডোমেট্রিয়াল পলিপ হচ্ছে যেটা এন্ডোমেট্রিয়ামে হচ্ছে, এটা ইউজুয়ালি হচ্ছে তোমার পলিপয়েড আল্ট্রাসোনোগ্রাফি বা টিভিএস দিয়ে আমরা ইউজুয়ালি ধরতে পারি। ইউজুয়ালি আমরা টিভিএস, এন্ডোমেট্রিয়াল পলিপ ইউজুয়ালি আমরা টিভিএস, তারপর হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, হিস্টেরোস্কোপি, এগুলো দিয়ে আমরা এন্ডোমেট্রিয়াল পলিপটা ডায়াগনোসিস করি। আর সার্ভাইকাল পলিপও তোমার টিভিএস দিয়ে তুমি ডায়াগনোসিস করতে পারবা, এমআরআই দিয়ে তুমি ডায়াগনোসিস করতে পারবা, আবার তুমি খালি চোখে পার স্পেকুলাম এক্সামিনেশন দিয়েও সার্ভাইকাল পলিপ তুমি ডায়াগনোসিস করতে পারবা। ঠিক আছে? তো এই পলিপ ইউজুয়ালি কি নিয়ে প্রেজেন্ট করে, ইরেগুলার পারভেজানাল ব্লিডিং। পলিপ ইউজুয়ালি প্রেজেন্ট করে কি নিয়ে, ইরেগুলার পারভেজানাল ব্লিডিং, তারপরে যেটা পোস্ট কয়টাল ব্লিডিং, পোস্ট কয়টাল ব্লিডিং, সার্ভাইকাল পলিপ ইউজুয়ালি পোস্ট কয়টাল ব্লিডিং। তারপর ইরেগুলার পারভেজানাল ডিসচার্জ। পলিপ থাকলে অনেক সময় কি হয় যে কিছুদিন পর পরই দেখবা যে পেশেন্ট কমপ্লেন করতেছে যে আমার তো কেমন হোয়াইট ডিসচার্জ যায়। কেউ যদি হোয়াইট ডিসচার্জ ফ্রিকোয়েন্টলি কমপ্লেন করে তাহলে তার ক্ষেত্রে অবশ্যই তোমার পার স্পেকুলাম এক্সামিনেশন হোক, আল্ট্রাসোনোগ্রাফি হোক, তোমাকে এক্সক্লুড করতে হবে যে পলিপ আছে কিনা। আর কি আর কি প্রেজেন্ট করে পেশেন্ট, ডিসমেনোরিয়া, স্পাজমোটিক ডিসমেনোরিয়া। কনজেস্টিভ ভ্যারাইটিও তোমার হয়, কনজেস্টিভ ডিসমেনোরিয়া তোমার হচ্ছে যে পলিপ হতে পারে, তবে মোস্ট কমনলি স্পাজমোটিক ডিসমেনোরিয়া। আর ইনফার্টিলিটি, সার্ভাইকাল পলিপ এবং এন্ডোমেট্রিয়াল পলিপ দুটোই ইনফার্টিলিটি। এন্ডোমেট্রিয়াল পলিপ তোমার ইমপ্লান্টেশন হতে দেয় না, আর সার্ভাইকাল পলিপ তোমার হচ্ছে এন্ট্রি, স্পার্ম এন্ট্রিতে তোমার বাধা দেয়। তাহলে তোমার কি কি প্রেজেন্ট করতেছে, ইরেগুলার পারভেজানাল ব্লিডিং, ইরেগুলার পিভি ডিসচার্জ, তারপর তোমার হচ্ছে কন্টাক্ট ব্লিডিং যেটা পোস্ট কয়টাল ব্লিডিং আমরা বলি, আর হচ্ছে যে তোমার ইনফার্টিলিটি, আর হচ্ছে স্পাজমোটিক ডিসমেনোরিয়া, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। আচ্ছা, মিউকোসাল পলিপ আর হচ্ছে ফাইব্রয়েড পলিপের মধ্যে ডিফারেন্স হচ্ছে মিউকোসাল পলিপে শুধু এন্ডোমেট্রিয়ামটা আসবে, আর সাবমিউকোসাল পলিপে মায়োমেটাস পলিপে তোমার এন্ডোমেট্রিয়ামের সাথে কিছু মায়োমাও থাকবে, মানে ফাইব্রয়েড থাকবে, যার জন্য তোমার সাবমিউকোসাল ফাইব্রয়েডটা ইউজুয়ালি স্লিপারি এবং রেড হয়। সাবমিউকোসাল ফাইব্রয়েডটা হবে হচ্ছে রেড, থিন, স্লিপারি, রেড, থিন, স্লিপারি। আর মায়োমেটাস পলিপ যেহেতু ফাইব্রয়েড থাকে, মানে তোমার মায়োমা থাকে, যেটা বলে মায়োমেট্রিয়াম। সাবমিউকোসাল পলিপে তোমার শুধু এন্ডোমেট্রিয়াম, আর তোমার হচ্ছে মায়োমেটাস পলিপে তোমার এন্ডোমেট্রিয়ামের সাথে মায়োমেট্রিয়াম থাকতেছে, যার জন্য এটা একটু থিক হয়, এটা একটু থিক হবে এবং এটা হচ্ছে পেল কালার হবে, ঠিক, এবং হচ্ছে যে পেল কালার হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পলিপ কিভাবে আমি অপারেশন করব? পলিপ আমি ডিএনসি করতে পারি, তবে গোল্ড স্ট্যান্ডার্ড হিস্টেরোস্কোপিক পলিপেক্টমি। পলিপ হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে হিস্টেরোস্কোপিক পলিপেক্টমি, হিস্টেরোস্কোপিক পলিপেক্টমি। আর যেখানে হিস্টেরোস্কোপি পসিবল না বা অ্যাভেলেবিলিটি নাই তাদের ক্ষেত্রে আমি কি করব, ডিএনসি করব। ঠিক আছে? শেষ, পলিপ শেষ। আচ্ছা, এখন আসো, বুঝি না মানে সাবমিউকোসালটা তো বলছেন রেড, থিন, স্লিপারি, আর মায়োমেটাস তো থিক এন্ড পেল। আর সার্ভিক্যাল পলিপে কি কোনো মানে পার্সিস্টেম কোনো আছে? সার্ভাইকাল পলিপ থিন, স্লিপারি এবং তোমার হচ্ছে তোমার হচ্ছে রেড। হ্যাঁ, কারণ সার্ভাইকাল পলিপ তো তোমার হচ্ছে যে মিউকোসাল পলিপ, মিউকোসাল পলিপ সবসময় তোমার স্লিপারি হবে, একটু রেডিশ হবে। আর তোমার হচ্ছে যে মায়োমেটাস পলিপ গুলো ইউজুয়ালি তোমার এত রেডিশ হয় না, একটু পেল কালারের হয়। আবার রেডিশ হয়, এগুলা রেডিশ কালারটা কেন হয়? রেডিশ কারণ তো মিউকোসাল ব্লাড সাপ্লাই বেশি।
মিউকোসা সাবমিউকোসা আসে না, ওখানে তো তোমার ব্লাড সাপ্লাই থাকে, ব্লাড সাপ্লাই বেশি হওয়ার জন্য এটা হচ্ছে রেড কালার হয়। আচ্ছা, তাইলে এখন আমরা এওবি করবো নাকি একটু 5 মিনিট রেস্ট দিব তোমাদের? নামাজ টামাজ পড়া আছে না? না পড়ে দিই করাই দিন। পড়াই দিই না? এওবির আগে আমাদের কিছু জানতে হবে, কারণ বইয়ে তো যা আছে তা তো তোমরা জানো, পড়তে পারবে। আচ্ছা, আমরা একটু জানি যে আরসিও যে আমাদের মিস্ট্রাল সাইকেলটা কতটুকু বলছে। হ্যাঁ, মিস্ট্রাল সাইকেল আরসিও যে বলছে যে 24 to 38 হচ্ছে আমার ন্যাচারাল সাইকেল। একটা পেশেন্টের যদি মেনস্ট্রুয়েশন 24 থেকে 38 দিনের মধ্যে হয় তাকে আমরা বলবো যে এটা রেগুলার সাইকেল। আচ্ছা, যদি এটা 24 এর নিচে হয় তাহলে হচ্ছে পলিমেনোরিয়া। হ্যাঁ, যদি এটা 38 এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া। 38 এর ডেজ ডিলে করে হচ্ছে তাহলে সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া। 24 এর নিচে যদি হয় তাহলে সেটা হচ্ছে পলিমেনোরিয়া। এটা হচ্ছে মিস্ট্রাল সাইকেল। হ্যাঁ, মিস্ট্রাল ফ্লো যদি 5 থেকে 80 ml, 5 থেকে 80 ml, হ্যাঁ, 5 থেকে 80 ml এর মতন যদি তোমার হচ্ছে যে ব্লাড লস হয় তাহলে সেটা হচ্ছে তোমার জন্য নরমাল। তো একটা পেশেন্ট অনেকে এসে বলে যে না আমার তো মাসিক অনেক কম হয়, তোমার হচ্ছে যে ব্লিডিং কম হচ্ছে, স্ক্যান্টি ফ্লো বলবা কি বলবা না, এটা ডিপেন্ড করতেছে যে তার কতটুকু ব্লিডিং হচ্ছে। তো যদি কারো 5 ml এর মতো মাসিকের সময় ব্লিডিং হয় তাহলেও সেটাকে এখন আরসিওজি বলছে এটাই নরমাল, এটা স্ক্যান্টি ব্লিডিং বলার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে তোমার ফ্লো আর হচ্ছে যে মিস্ট্রাল সাইকেল, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস জানি, একটা প্যাড যদি কমপ্লিটলি সোকড হয় তাহলে আমরা ধরি 20 ml এর মতন ব্লাড লস হচ্ছে। একটা প্যাড যদি কমপ্লিটলি সোক হয় তাহলে আমরা ধরি কিন্তু 20 ml এর মতন ব্লাড লস হচ্ছে। হ্যাঁ, তাহলে কারোর যদি 3টা প্যাড সোকড হয়, 3টার বেশি, তাহলে তার কিন্তু অলরেডি গ্রেটার দেন 60 ml ব্লাড লস হয়। তাহলে আমরা কখন একটা পেশেন্টকে বলতে পারি যে তোমার ব্লাড বেশি ভাঙতেছে? যখন একটা পেশেন্ট এসে কমপ্লেন করবে যে হ্যাঁ আমার 3টা প্যাড কমপ্লিটলি ভিজে যাচ্ছে দিনে, তাহলে বুঝতে হবে যে তার ব্লিডিং বেশি হচ্ছে। অথবা সে বলতেছে ব্লাড ক্লট যায়, নর্মাল মিস্ট্রুয়াল ব্লাড কিন্তু কখনো ক্লটেড হবে না, ব্লাড ক্লট পাস হচ্ছে, তাহলেও সেটা কিন্তু অনেক বেশি। অথবা পেশেন্ট বলতেছে হ্যাঁ আমি প্যাড ব্যবহার করি কিন্তু আমার ক্লটিং ও সোকড হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ তাহলে তার ব্লিডিং বেশি হচ্ছে। তাহলে একটা পেশেন্ট তোমার কাছে যখন আসবে ব্লিডিং বেশি হচ্ছে কিনা এটা আমরা কিভাবে জাজ করব? আমাদের এই কয়টা হিস্ট্রি নিতে হবে যে তুমি প্রতিদিন কয়টা প্যাড ব্যবহার করো। শুধু প্যাড ব্যবহার করে বললে হবে না, কারণ অনেকে আছে একটু অল্প একটু ভিজলে সে রাখতে চায় না প্যাডটা, সাথে সাথে চেঞ্জ করে ফেলে, যার জন্য কতটুকু ভিজতেছে, কমপ্লিটলি ভিজতেছে কিনা, কমপ্লিটলি সোকড হচ্ছে কিনা এটাও তোমাদেরকে মাথায় আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি জিজ্ঞাসা করতে হবে? কোনো ক্লট পাস করে কিনা। যখনই ক্লট পাস করবে বুঝতে হবে যে হ্যাঁ তোমার নর্মাল ক্লটিক সিস্টেমে কোনো ঝামেলা আছে, তোমার ব্লিডিং বেশি হচ্ছে দেখে এখন তোমার হচ্ছে ক্লট যাচ্ছে। আর একটা হচ্ছে যে ক্লথিং সোকড হচ্ছে কিনা, পেশেন্ট প্যাড ভিজতেছে সাথে আবার ক্লথিংও ভিজে যাচ্ছে, সেটাও তোমার জন্য একটা ইম্পর্টেন্ট সাইন। তো এইভাবে তোমাকে বেশি হচ্ছে কিনা এটা তোমাকে হিস্ট্রি নিতে হবে। আচ্ছা, মেনোরেজিয়া। আচ্ছা, তোমাদের তখন ফাইবারের সময় একটা জিনিস বলতে ভুলে গেছি, ফাইবারে কিন্তু প্রোগ্রেসিভ মেনোরেজিয়া থাকে, মানে আমার ব্লিডিংটা প্রত্যেক সাইকেলে বাড়তেছে, আগের থেকে বাড়বে, এটাকে বলা হয় প্রোগ্রেসিভ মেনোরেজিয়া। তো ফাইবারের ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন মেনোরেজিয়া কিছু টার্ম আছে ডিউবের, এটা একটু দেখি। মেনোরেজিয়া কাকে বলে? যদি আমার ব্লিডিং বেশি হয়, যেটা গ্রেটার দেন 8 অথবা ও যদি গ্রেটার দেন 7 ডেজ থাকে, তাহলে সেটা হচ্ছে যে আমার মেনোরেজিয়া। মেনোরেজিয়ার কজ কি কি হতে পারে? আমার অর্গানিক কজ হতে পারে, ইনঅর্গানিক কজ হতে পারে। তো অর্গানিক কজের মধ্যে যেমন আছে তোমার হচ্ছে পেলভিক কজ, আমরা যেটা একটু আগে পড়ালাম, ফাইব্রয়েড একটা ইম্পর্টেন্ট কজ, ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফেকশন মানে পিআইডি, তারপরে তোমার হচ্ছে যে কেউ যদি কপার টি পরে, তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কজ, আইওসিডি।
আচ্ছা, আর তোমার কিছু সিস্টেমিক কজ আছে, যেমন হচ্ছে লিভার সিরোসিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এরপরে তোমার কিছু কোয়াগুলোপ্যাথি যেমন আইটিপি, হিমোফিলিয়া, ভন উইলিব্যান্ড ডিজিজ, এরপরে তোমার আছে হরমোনাল কিছু যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, আর আছে হচ্ছে যে তোমার ইনঅর্গানিক কজ, হাইপোথ্যালামিক পিটুইটারি ইমব্যালেন্স। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে তোমার মেনোরেজিয়ার কজ। আর কি হতে পারে? পলিমেনোরিয়া হতে পারে। পলিমেনোরিয়া এগুলো সব কিন্তু সাইক্লিক্যাল ব্লিডিং। পলিমেনোরিয়া, মেনোরেজিয়া এগুলো প্রত্যেক সাইকেলে হচ্ছে, কিন্তু একটু বেশি করে ব্লিডিং হচ্ছে অথবা বেশি সময় থাকতেছে, এটা হচ্ছে মেনোরিয়া। আর পলিমেনোরিয়া কি? মেনোরিয়া হচ্ছে এভরি 24 লেস দ্যান 24 আওয়ার সাইকেল, 24 ডেজ সাইকেল। তোমার 20 দিনের মাথায় তোমার পিরিয়ড হচ্ছে, বা তোমার 16 দিনের মাথায় পিরিয়ড হচ্ছে, তাহলে এটা হচ্ছে পলিমেনোরিয়া। তো পলিমেনোরিয়ার ইউজুয়াল কজ ধরা হয় হচ্ছে ওভারিয়ান অরিজিন। ওভারিয়ান অরিজিন, হ্যাঁ, যেমন তোমার হচ্ছে এন্ডোমেট্রোসিস, এন্ডোমেট্রোসিস হতে পারে, তারপর তোমার পিআইডি হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে যে এক্সট্রিম এজ। এক্সট্রিম এজে কেন? কারণ তখন হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান এক্সিসটা ঠিক থাকে না। এক্সট্রিম এজ যেমন তোমার হচ্ছে যে নিয়ার পিউবার্টি, নিয়ার মেনোপজ, অথবা তোমার হচ্ছে ফলোইং ডেলিভারি, ফলোইং অ্যাবর্শন, এগুলাতে তোমার পলিমেনোরিয়া, পলিমেনোরেজে এই জিনিসগুলো হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট, কয়টাল পোস্ট কয়টাল ব্লিডিং। পোস্ট কয়টাল ব্লিডিং, পোস্ট কয়টাল ব্লিডিং যেটাকে আমরা বলি হচ্ছে কন্টাক্ট ব্লিডিং। কন্টাক্ট ব্লিডিং এটা এমন ভাবে বলবো যে তোমাদের মুখস্থ করতে হবে। কন্টাক্ট ব্লিডিং মানে কি? কন্টাক্টে হচ্ছে। তো পোস্ট কয়টাল ব্লিডিং এর কন্টাক্টে হচ্ছে, কার সাথে কন্টাক্ট হচ্ছে? ইউজুয়ালি সার্ভিক্সের সাথে, তাই না? তাহলে পোস্ট কয়টাল ব্লিডিং এ যখন তোমার হচ্ছে যে হবে, তখনই তোমার সার্ভাইকাল প্যাথোলজিটা চিন্তা করতে হবে, কারণ কন্টাক্টটা হচ্ছে সার্ভিক্সের সাথে। তো সার্ভিক্স থেকে তোমার ব্লিডিংটা আসতে হবে, তো সার্ভিক্সের প্যাথোলজিটাই তোমার এখানে ইম্পর্টেন্ট। তাহলে কি কি সার্ভিক্সের প্যাথোলজি হতে পারে? সার্ভিসাইটিস, সার্ভাইকাল ইরোশন, সার্ভাইকাল পলিপ, সার্ভাইকাল এন্ডোমেট্রোসিস, সিআইএন, সার্ভাইকাল কার্সিনোমা। ঠিক আছে, তাইলে আমাদের যেটা সার্ভাইকাল প্যাথোলজি, এইগুলোতে আমাদের কন্টাক্ট ব্লিডিং বা পোস্ট কয়টাল ব্লিডিং হবে। সার্ভিসাইটিস, সার্ভাইকাল ইরোশন, সার্ভাইকাল পলিপ, সার্ভাইকাল এন্ডোমেট্রোসিস, সিআইএন আর সার্ভাইকাল ক্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এখন আসো আমরা এইউবি পড়ি। এইউবি, এইউবি পাম পয়েন্ট ক্লাসিফিকেশন, COEIN, পাম পয়েন্ট ক্লাসিফিকেশন। আমার পামে যদি আমি একটা পয়েন্ট রাখি, তাহলে এটা হচ্ছে আমার AUB, অ্যাবনর্মাল লিফট ব্লিডিং এর পাম পয়েন্ট ক্লাসিফিকেশন। পাম যেটা, এটা হচ্ছে স্ট্রাকচারাল, এটা আমরা দেখতে পাই, স্ট্রাকচারাল ডিফেক্ট। স্ট্রাকচারাল ডিফেক্ট এটা আমরা চোখে দেখতে পারবো। আর পয়েন্টটা হচ্ছে, এটা স্ট্রাকচারাল ডিফেক্ট না, এটা আমরা কখনো দেখতে পাবো না। এক্সকিউজ মি, হ্যাঁ মা, এই যে আমার ক্লাস নিচ্ছে, আমার ক্লাস আছে। না, আমি ক্লাস নিচ্ছি মা, জেনেসিসে। এই যে একটু পরে, এখন রাখি, ক্লাস শেষ হলে আমি আসবো, আর বেশি সময় লাগবে না। রাখো, এখন রাখি, হ্যাঁ ভাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্ট, এটা আমরা দেখতে পাই, কিন্তু পয়েন্টটা এটা আমরা দেখতে পাই না। ঠিক আছে, এটা ফাংশনাল ডিফেক্ট, এটা হচ্ছে ফাংশনাল ডিফেক্ট। ঠিক আছে, ফাংশনাল ডিফেক্ট। তাহলে পি তে কি? পলিপ, এতে অ্যাডেনোমায়োসিস। আমার হাতে লেখা কি বোঝা যাচ্ছে, বা আমি অনেক তাড়াতাড়ি বলতেছি? এটা কি? না ঠিক আছে, আচ্ছা, এলতে লিওমায়োমা,
আর এম তো হচ্ছে ম্যালিগনেন্সি। তাহলে এগুলো সবকটাই কি, এগুলো সবকটাই কিন্তু আমরা দেখতে পারি, চোখে দেখতে পারি, আমরা এটা ডায়াগনোসিস করতে পারি যে কোনো একটা ইমেজিং দিয়ে। পলিপ, অ্যাডেনোমায়োসিস, লিওমায়োমা, ম্যালিগনেন্স। আচ্ছা, পলিপ অলরেডি আমি পড়ায় ফেলছি। অ্যাডেনোমায়োসিস তোমাদের সাথে আমার ক্লাস হয়েছে কিনা আমি জানি না, তবে আমি অ্যাডেনোমায়োসিসের ক্লাস নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো ফাইব্রয়েডের লিওমায়োমা এটাও আমার পড়ানো শেষ। ম্যালিগনেন্সির ক্লাসটা সম্ভবত আমার না, এটাও তোমাদের ক্লাস না নেওয়া হলেও নেওয়া হবে। আচ্ছা, আর কয়েন সি হচ্ছে কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি সিতে হচ্ছে কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি হচ্ছে যে তোমার এই যে আইটিপি, তারপরে হচ্ছে হিমোফিলিয়া, ভন উইলিয়ামস ডিজিজ, এগুলোর জন্য তোমার যে অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে সেটা হচ্ছে তোমার সিতে চলে যাবে, এউবিসি। ওতে হচ্ছে ওভুলেটরি, ওভুলেটরি এটা মেইনলি তোমার ডিউবি, এটা আমি তোমাদেরকে এখন পড়াবো, এটা শেষ, এটার পরে ডিইউবি। ওভুলেটরিটা হচ্ছে ডিইউবি। আচ্ছা, এরপর হচ্ছে ই হচ্ছে এন্ডোমেট্রিয়াল। এন্ডোমেট্রিয়াল কজ এটা মেইনলি তোমার হচ্ছে যে ইন্টারনাল এন্ডোমেট্রিয়াল, যদি কোনো তোমার মেডিয়েটর তোমার হচ্ছে ঝামেলা হয়, যেমন পোস্টাসাইক্লিনটা তোমার হচ্ছে যে বেড়ে যাচ্ছে, থ্রম্বোক্সিনটা কমে যাচ্ছে, যার জন্য তোমার এন্ডোমেট্রিয়াল ভেসেল কন্ট্রাকশন কমে যাচ্ছে, অথবা তোমার হচ্ছে কোনো এন্ডোমেট্রিয়াল ভেসেলের কনজেশন হয়েছে, যার জন্য তোমার ব্লিডিং হচ্ছে, এগুলো হচ্ছে এন্ডোমেট্রিয়াল ফাংশনাল কজে চলে যায়। আরটা হচ্ছে আইতে কি আইট্রোজেন। দেখি আইট্রোজেনে কোনগুলো, ধরো আমি আইওসি দিয়েছি, ওসিপি দিয়ে ওর ব্লিডিং হয়েছে কোনো কারণে, সেটা হচ্ছে আইট্রোজেন। আর এন তো হচ্ছে নট ইয়েট ক্লাসিফাইড, নট ইয়েট ক্লাসিফাইড, ঠিক আছে, নট ইয়েট ক্লাসিফাইড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখন এইখান থেকে পড়ানো বাকি আছে হচ্ছে ওভুলেটরি, যেটা হচ্ছে ডিউবি। আর এন্ডোমেট্রিয়াল থেকে এরকম কিছু আসবে না, আইট্রোজেনিক তো বলেই দিচ্ছি। আর যেটা ক্লাসিফাইড না, সেটা তো আসলে আসার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, অথবা AUBO, যেটার আসলে কোনো অর্গানিক কজ নাই, ওভুলেটরি ডিসফাংশন হচ্ছে। আচ্ছা, ওভুলেটরি ডিসফাংশনটা ইউজুয়ালি আমাদের কখন হয় এবং এটা কিভাবে হয়? আমরা জানি ওভুলেটরি কজের মধ্যে কি কি আসতে পারে, পিসিও, থাইরয়েড ডিসফাংশন, হাইপারপ্রোল্যাকটিনিমিয়া, আর হচ্ছে যে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান এক্সিস অ্যাবনর্মালিটি। কখন হয় এটা? ডিউরিং পিউবার্টি, মেনোপজ, নেয়ার মেনোপজ, আর আফটার ডেলিভারি অর অ্যাবর্শন। এগুলো হচ্ছে, এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি আমার AUBO হবে এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আবার আসতে হচ্ছে ওভুলেটরি অ্যান্ড ওভুলেটরি, দুই ধরনের, ওভুলেটরি অ্যান্ড ওভুলেটরি। ওভুলেটরি অ্যান্ড ওভুলেটরি হচ্ছে এটা কারণ ওভুলেটরি সাইকেলটা ঠিক থাকবে। ধরো আমার আজকে এখন ব্লিডিংটা বেশি হচ্ছে, ঠিক আছে, আমার সামনের মাসেও মাসিক হয়েছে, ব্লিডিংটা বেশি হচ্ছে, তার মানে আপনার প্রত্যেক মাসে মাসে আমার মাসিক হচ্ছে কিন্তু আমার ব্লিডিংটা বেশি হচ্ছে, সেটা হচ্ছে ওভুলেটরি। তাহলে এটা হবে হচ্ছে সাইকেল। যখন আমি দেখবো যে একটা পেশেন্টের সাইকেল রেগুলার, তখন আমার প্রথমে মাথায় আসবে যে হ্যাঁ, এটা তাহলে ওভুলেটরি, ঠিক আছে। ওভুলেটরির মধ্যে আছে একটা হচ্ছে মেনোরেজিয়া, একটা হচ্ছে পলিমেনোরিয়া, আর একটা হচ্ছে অলিগোমেনোরিয়া। এগুলো সাইক্লিক্যাল, কিন্তু একটু ডিলে হচ্ছে। তো প্রথমে আমি যাই পলিমেনোরিয়া মানে তোমার মাসিকটা আগে আগে হচ্ছে। আমরা কি জানি? আমরা জানি যে আমাদের একটা সাইকেলের, আমাদের 28 ডেজ সাইকেলের মধ্যে আমাদের লুটিয়াল এই অংশটা হচ্ছে ফিক্সড 14 ডেজ।
এই অংশটা হচ্ছে আমাদের ফিক্সড 14 ডেজ। হ্যাঁ, তাহলে 28 দিনের থেকে যদি তোমার সাইকেল কমে 21 দিনে চলে আসে, 21 দিনে চলে আসে, তাহলে তোমার এই 14 ডেজ সাথে আর কত যোগ করে তোমার 21 হয়? 7 ডেজ। 7 ডেজ, তার মানে কি তোমার ফলিকুলার ফেজটা কমে গেল না? লুটিয়াল ফেজ কিন্তু ফিক্সড 14 ডেজ, এটাকে তুমি চেঞ্জ করতে পারবা না। কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা কি? ফলিকুলার ফেজ। তোমার যে কোনো কিছু হোক, একটা সাইকেল যখন কমে তখন ফলিকুলার ফেজ কমে যায়, যখন সাইকেলের লেন্থ বেড়ে যায় তখন তোমার ফলিকুলার ফেজটা তোমার বেড়ে যায়। তাহলে তোমার যখন পলিমেনোরিয়া হচ্ছে তোমার ফলিকুলার ফেজ কমে যাচ্ছে, তার মানে কি? ফলিকুলার ফেজ কমার মানে হচ্ছে ফলিকুল গুলো বেশি তাড়াতাড়ি র্যাপিডলি তোমার ডেভেলপ করতেছে, তাই না? যখন ফলিকল র্যাপিডলি ডেভেলপ করে তাহলে এক হতে পারে তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোন বেশি বেড়ে গেছে, অথবা তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোন নরমাল আছে আর রিসেপ্টর গুলো বেশি অ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে তোমার দুইটা কজ পলিমেনোরিয়া।